প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একেএম ওসমান উদ্দিন হায়দার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। আমি তোমাদেরকে আগের ক্লাসে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে অলরেডি আমার আলোচনার সূত্রপাত হয়েছিল। ফরেন পলিসির উপর একটা ক্লাস হয়েছে। সেই ধারাবাহিকতায় আমি আজকে সামনের দিকে যাব। আমরা ফরেন পলিসি কি অলরেডি আলোচনা করছি, তবুও সেখান থেকে একটু আবার রিপিট করি। আমরা জানি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিটি রাষ্ট্র প্রতিনিয়ত অন্যের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হচ্ছে, যে কারণে অন্যের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য যে নীতিমালা তৈরি হয় সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি। অর্থাৎ প্রত্যেক রাষ্ট্র নিজের স্বার্থকে সামনে রেখে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য বৈদেশিক নীতি তৈরি করে থাকে। আমরা জানি প্রত্যেকটি দেশের জাতীয় নীতির অংশ হচ্ছে দুটি, একটা হচ্ছে আভ্যন্তরীণ নীতি আর একটা হচ্ছে পররাষ্ট্রনীতি। আর পররাষ্ট্রনীতিটা হচ্ছে আভ্যন্তরীণ নীতির সম্প্রসারিত রূপ, অর্থাৎ টু এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি ইজ ফরেন পলিসি। আমরা বিভিন্ন তাত্ত্বিকের সংজ্ঞাগুলি অলরেডি আগের ক্লাসে আলোচনা করছিলাম, সেই কারণে সেখানে আর রিপিট করতেছি না। আমরা সামনের দিকে যাচ্ছি। ফিচার্স অফ ফরেন পলিসির যে বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করছি, তবুও একটু পয়েন্টগুলোতে একটু আসি। বৈশিষ্ট্যের মধ্যে আছে বন্ধুত্বের নীতি, স্বাধীন ও নিরপেক্ষ, উন্নয়নমুখী, সমমর্যাদা নীতি, আদর্শভিত্তিক, শান্তিপূর্ণ সহাবস্থান, আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি। এগুলি ছিল বাংলাদেশের ফরেন পলিসির বৈশিষ্ট্য। আমরা সামনের দিকে আসি। নন অ্যালাইন মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন ও বাংলাদেশ, সেখানেও অলরেডি ওগুলো আমাদের আলোচনা হয়েছে, যে কারণে এখানে আর সময় নষ্ট করতেছি না। আমরা সামনের দিকে যাই। সার্ক থেকে শুরু করতে পারি আজকের ক্লাসে। আসো, সার্কের অ্যাব্রিভিয়েশন হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক একটি আঞ্চলিক সংস্থা। কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং আভ্যন্তরীণ বিষয়াদিতে হস্তক্ষেপ না করে শান্তিপূর্ণ উপায়ে সব বিরোধের মীমাংসা করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে সার্বিক উন্নতি ও অগ্রগতি ত্বরান্বিত করার জন্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অর্থাৎ সার্ক গঠিত হয়। প্রথমে সার্ক গঠিত হয়েছিল 7টি রাষ্ট্র নিয়ে। বর্তমানে সার্কভুক্ত দেশগুলি হচ্ছে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান। 2006 সালে 3 এপ্রিল আফগানিস্তান সার্কের সদস্য হয়। সার্কের পর্যবেক্ষক দেশ ও সংস্থা হল চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইরান, মরিশাস, মিয়ানমার, অস্ট্রেলিয়া ও ইউরোপিয়ান ইউনিয়ন। সম্প্রতি চীন ও মায়ানমার পূর্ণাঙ্গ সদস্য এবং রাশিয়া পর্যবেক্ষক হবার জন্য আগ্রহ প্রকাশ করেছে। সার্কের সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এর প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল। প্রতি বছর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। আসো, সার্ক গঠনের ইতিহাসে। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠনের চিন্তা করতে শুরু করেন। এই ইচ্ছা বাস্তবায়ন করার জন্য তিনি ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান সফরের সময় ওইসব দেশের রাষ্ট্রনায়কদের সাথে মত বিনিময় করেন। 1980 সালে সহযোগিতা সংক্রান্ত লক্ষ্য নির্ধারণ করে একটি ওয়ার্কিং পেপার তৈরি করে
25 নভেম্বর তা উপরোক্ত দেশসমূহ বিলি করেন। এগুলোর গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য পররাষ্ট্র সচিব পর্যায়ে 1981 সালে কলম্বোতে 7টি দেশের একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর 7টি দেশের সচিবগণ কাঠমান্ডু, ইসলামাবাদ ও ঢাকায় বৈঠকে মিলিত হন। কলম্বো বৈঠকের ইশতেহারে আঞ্চলিক সহযোগিতা, যৌক্তিকতা এবং ক্ষেত্র চিহ্নিত করা হয়। 1981 সালের মে মাসে নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আঞ্চলিক সহযোগিতার বিষয়টি রাজনৈতিকভাবে স্বীকৃতি হয়। পরবর্তীতে নয়াদিল্লি, মালে ও থিম্পুতে অনুষ্ঠিত পররাষ্ট্র সচিবদের বৈঠকে সহযোগিতার লক্ষ্য নির্ধারণের জন্য 7টি দেশের বিশেষজ্ঞ সমন্বয়ে স্ট্যান্ডিং কমিটি ও ওয়ার্কিং কমিটি গঠিত হয়। সার্কের যৌক্তিকতা উপলব্ধি এবং সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত হবার পর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে স্থির হয় যে আঞ্চলিক সহযোগিতাকে বাস্তব রূপ দেওয়ার জন্য 7টি দেশের রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠান করা উচিত। পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকেই বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে সার্কের একাধিক সম্মেলন ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়েছে। এখন আসলে সার্কের লক্ষ্য উদ্দেশ্যগুলো কী ছিল? 1985 সালের 8 ডিসেম্বর অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে সার্ক সনদ স্বাক্ষরিত হয়। সার্ক সনদের লক্ষ্য ছিল 8টি। এগুলো কি? এগুলো হচ্ছে 1 নম্বরে জনজীবনের মানোন্নয়ন, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধন করে সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনের মানোন্নয়ন হচ্ছে সার্ক সনদের প্রধান লক্ষ্য। 2 নম্বর যৌথ স্বয়ং সম্পূর্ণতা অর্জন, সমন্বিত উন্নয়ন কর্মসূচি রচনা ও তা বাস্তবায়নের মাধ্যমে 7টি দেশের একই সাথে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করা। আস্থা ও সমঝোতা সৃষ্টি, সার্কভুক্ত দেশগুলির মধ্যে বিরাজমান ভুল বুঝাবুঝি, দ্বন্দ্ব, বিরোধ প্রভৃতি দূর করে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা সৃষ্টি করা। 4 যৌথ কার্যক্রম সূচনা, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক অগ্রগতির লক্ষ্যে যৌথভাবে পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়িত করা। পারস্পরিক সহযোগিতা, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন করে সহযোগিতার বন্ধনকে দৃঢ় ও সহযোগিতার ক্ষেত্রকে উত্তরোত্তর প্রসারিত করা। 6 আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। 7 অন্যান্য আঞ্চলিক সংস্থার সাথে সহযোগিতা, পৃথিবীতে যতগুলো আন্তর্জাতিক সংস্থা রয়েছে সেগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করে সার্কের লক্ষ্য বাস্তবায়নে উদ্যোগী হওয়া। অ্যান্ড সর্বশেষ হচ্ছে সার্বভৌমত্ব ও সংহতি বিধান, সার্কভুক্ত 7টি দেশ পারস্পরিক সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার নীতি প্রভৃতি মেনে চলবে এবং একে অপরের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করবে, সে বিষয়ে অটল থাকবে। এখন আসো, সার্ক গঠিত হলে 1985 সালে অনেক সময় পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময় পথ পরিক্রমায় সার্কের সাফল্য ব্যর্থতা কী ছিল? যদি আমরা জানি সার্কের সফলতা, যে লক্ষ্য উদ্দেশ্য আদর্শ নিয়ে এটা স্টার্ট শুরু করেছিল সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন পুরোপুরি সম্ভব হয় না। তথাপি এটা যে একেবারে ভেস্তে গেছে তাও আবার বলা যাবে না। মোটা দাগে এই লং টাইমে সার্কে যে উল্লেখযোগ্য সফলতা সেগুলোর দিকে আমরা একটু আলোকপাত করি। 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক সময় পেরিয়ে গেছে। এ সময়ে যতটা সফল হওয়া প্রয়োজন ছিল সার্ক ততটা সফল হয় না, কথা সত্য। তথাপি যে সফলতা এসেছে তাও কিন্তু আশাব্যঞ্জক। উল্লেখযোগ্য সফলতাগুলো একটু আমরা এখন আলোকপাত করি। প্রথমত আসো, আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম। সার্কের অন্যতম সফলতা হলো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত সার্ক। 2 নম্বরে সাব গেমস, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে
ক্রীড়ার মান উন্নয়নের জন্য এই সংস্থাটি সাফ গেমস আয়োজন করে চলছে। এর ফলে সার্কভুক্ত দেশগুলোর ক্রীড়ার মান উন্নয়ন এবং পারস্পরিক সম্পর্কের উন্নয়ন সাধিত হচ্ছে। বাণিজ্য সুবিধা বৃদ্ধিকরণ। সাপটা সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট ও সাপটা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া চুক্তি সম্পাদন করে সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের উদ্যোগ গ্রহণ করে চলছে। সাপটার মাধ্যমে সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার দেশগুলো একে অপরকে অধিক আনুকূল্যপ্রাপ্ত দেশের মর্যাদা প্রদান করতে সম্মত হয়েছে। অপরদিকে সাপটার মাধ্যমে সার্কভুক্ত দেশগুলো বাণিজ্য শুল্ক হ্রাস, অবাধ বাণিজ্য এলাকা গঠনে ঐক্যমত প্রকাশ করেছে। সন্ত্রাসবাদ দমন ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সার্কভুক্ত দেশগুলোতে 2008 সালে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলনে এগ্রিমেন্ট অন এ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স নামক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং ধারণা করা হচ্ছে ফলে সার্কভুক্ত দেশগুলোতে সন্ত্রাসবাদ দমনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণ ও তা কার্যকর করা আরও অধিকতর সম্ভব বা সফল হবে। সার্ক বিশ্ববিদ্যালয় স্থাপন। সার্কভুক্ত 8টি দেশের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা ও গবেষণার সুবিধার্থে 2010 সালের 6 আগস্ট নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছে সার্ক বিশ্ববিদ্যালয়। এক সার্ক এক ভিসা পদ্ধতি। 2011 সালে সার্কের সপ্তদশ শীর্ষ সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও তার সুদৃঢ়করণের লক্ষ্যে পাকিস্তান বর্তমান ভিসা পদ্ধতি বিলুপ্ত ঘোষণা করে এক সার্ক এক ভিসা পদ্ধতি চালুর প্রস্তাব পেশ করে। এই প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন ঘটলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে যুগান্তকারী ভূমিকা পালন করা সম্ভব হবে। ফাইনালি আসে মাদকদ্রব্য চোরাচালানো নিয়ন্ত্রণ। সার্কভুক্ত দেশগুলো অবৈধ মাদকদ্রব্য উৎপাদন, ব্যবহার ও চোরাচালানের বিরুদ্ধে সেমিনার, সিম্পোজিয়াম, সভা সমাবেশ করেই যাচ্ছে। ফলশ্রুতিতে সুফলও পাওয়া যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে আশা করা যাচ্ছে যে এই সফলতা বা সুফল বার্তার আউটপুট আমরা আরও বেশি মাত্রায় পাব। এই সার্ক মোটা দাগে একেবারে ব্যর্থ হয়েছে সেটা বলা যাবে না, অনেক সফলতা আছে, তবে আরও বেশি সফল হওয়া হয়তোবা উচিত ছিল। আমরা নেক্সটে আসি আরেকটি বড় আন্তর্জাতিক সংস্থা OIC বা ইসলামিক সম্মেলন সংস্থা। OIC অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য আর সৌহার্দ্যের যে মহান শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন, তাকে ভিত্তি করে ইসলামের আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মূল্যবোধ সংরক্ষণের অঙ্গীকার নিয়ে OIC গঠিত হয়। OIC এর পূর্ণরূপ হল অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, বাংলায় পুরো নাম ইসলামী সম্মেলন সংস্থা। এর পূর্ব নাম ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল 1969 সালের 21 আগস্ট জেরুজালেমের মসজিদ আল আকসায় অগ্নি সংযোগ করে। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা দেয় গোটা মুসলিম বিশ্বে। সমগ্র মুসলিম বিশ্ব ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে। 25 আগস্ট 14টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা কায়রোতে আলোচনায় বসেন। ওই বৈঠকে সৌদি আরবের প্রস্তাব অনুসারে সকল মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের এক শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব গৃহীত হয়। অত্যন্ত দৃঢ়তার সাথে 24টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানগণ মরক্কোর রাজধানী রাবাতে একটি শীর্ষ সম্মেলনে মিলিত হন। এই সম্মেলনে 1969 সালের 22 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। ইসলামী শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক 1970 সালের 22 থেকে 27 মার্চ প্রথমবারের মতো মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে জেদ্দায় একটি স্থায়ী সেক্রেটারিয়েট বা সদর দপ্তর প্রতিষ্ঠার ব্যাপারে
সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেংকু আব্দুর রহমান ও সেক্রেটারিয়েটের সেক্রেটারি জেনারেল মনোনীত হন। বর্তমান সেক্রেটারি জেনারেল তুরস্কের ডক্টর একে মেরিদ্দিন ইহসানোগলু। আসো মেম্বার স্টেটস। ওআইসির মেম্বার স্টেটস হচ্ছে সব মুসলিম রাষ্ট্র এই সংস্থার সদস্য হতে পারে। সদস্য পদের জন্য মুসলিম শাসিত রাষ্ট্র হওয়া পূর্ব শর্ত। অর্থাৎ এটা হচ্ছে মুসলিম রাষ্ট্রসমূহের সংস্থা, যে কারণে নন মুসলিম এখানে আসার স্কোপ নেই। বর্তমানে সদস্যের সংখ্যা 57টি। আইভরি কোস্ট সর্বশেষ সদস্য হিসাবে 2001 সালে অন্তর্ভুক্ত হয়। ওআইসির পর্যবেক্ষক হিসেবে 5টি রাষ্ট্র, 1টি ইসলামিক প্রতিষ্ঠান ও 5টি আন্তর্জাতিক সংস্থা রয়েছে। এখন আসো অঙ্গ সংস্থাসমূহ, অর্গানস। ওআইসির মূল অঙ্গ সংস্থা 4টি। এগুলো হলো রাষ্ট্র বা সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন, ইসলামী সচিবালয়, আন্তর্জাতিক ইসলামী বিচারালয়। এছাড়াও রয়েছে স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশন, স্থায়ী প্রতিনিধিদের কমিটি, মহাসচিব, অধীনস্থ অঙ্গসংস্থানসমূহ, বিশেষ প্রতিষ্ঠানসমূহ, সহযোগী প্রতিষ্ঠানসমূহ। রাষ্ট্র বা সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন ওআইসির সর্বোচ্চ দায়িত্বশীল সংস্থা। প্রতি 3 বছর পর পর একবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এখন আসো এইমস অ্যান্ড অবজেক্টিভস, লক্ষ্য উদ্দেশ্য সমূহ। ওআইসির যে সমস্ত লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেগুলি হচ্ছে বিশ্ব রাষ্ট্রসমূহের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব ও সংহতি বৃদ্ধি করা, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা সংহত করা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বৈঠকে সদস্য রাষ্ট্রসমূহের অভিন্ন স্বার্থে কাজ করা, সর্বপ্রকার বর্ণ বৈষম্যের মূলোচ্ছেদ ও উপনিবেশবাদের বিলোপ সাধন করা, ইসলামের পবিত্র স্থানসমূহের নিরাপত্তা বিধানের সংগ্রামকে সমন্বিত ও সুসংহত করা, প্যালেস্টাইনি জনগণের ন্যায্য সংগ্রামকে সমর্থন দান, তাদের অধিকার পুনরুদ্ধার এবং পবিত্র ভূমিকে মুক্ত করতে সাহায্য করা, মুসলমানদের মান মর্যাদা, স্বাধীনতা ও জাতীয় অধিকার সংরক্ষণের সংগ্রামে মুসলিম জনগণকে শক্তি যোগানো, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয় সমর্থন দান করা, সদস্য রাষ্ট্র ও অন্যান্য দেশের মধ্যে সহযোগিতা ও সমঝোতা বৃদ্ধির উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। নেক্সটে আসো ওআইসির কাঠামোতে, স্ট্রাকচার অফ ওআইসি। ওআইসি সনদের 3য় অধ্যায়ে ওআইসির সাংগঠনিক কাঠামোর পরিচয় পাওয়া যায়। এতে বলা হয়েছে ইসলামিক কনফারেন্স 3টি প্রধান অংশে বিভক্ত হয়ে কাজ করবে, যেমন মুসলিম রাষ্ট্র বা সরকার প্রধানদের সম্মেলন। রাষ্ট্র বা সরকার প্রধানদের সম্মেলনেই ওআইসির সর্বোচ্চ দায়িত্বশীল ও শীর্ষ সংস্থা। মুসলিম বিশ্বের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বিবেচনা করা এবং ওআইসির নীতি ও দৃষ্টিভঙ্গির সমন্বয় সাধন করাই হচ্ছে প্রধান দায়িত্ব। সংস্থাটি দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেই চলছে। দ্বিতীয়ত, মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন প্রতি বছর একবার অনুষ্ঠিত হয়। সম্মেলনে 2/3 সদস্যদের সমর্থনে সিদ্ধান্ত গৃহীত হয়। ফাইনালি, সাধারণ সচিবালয় এবং পার্শ্ব সংগঠনসমূহ। সাধারণ সচিবালয় হল ওআইসির প্রধান কার্যনির্বাহী সংস্থা। সাধারণ সচিবালয় 1জন মহাসচিব ও 3 জন সহকারী মহাসচিব সহ প্রয়োজনীয় লোকদের নিয়ে গঠিত হয়। সচিবালয়ের কাজ হল সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সম্মেলনের
নিকট কাজের রিপোর্ট প্রদান। এছাড়া ওআইসির পার্শ্ব সংগঠনসমূহের কার্যাবলীও দেখাশোনা করায় সচিবালয়। ওআইসি এ পর্যন্ত অনেকবার শীর্ষ সম্মেলন হয়েছে এবং ওআইসির প্রায় 9 জন পর্যন্ত মহাসচিব এই যাবৎকাল ছিল। এখন আসো ওআইসি ও বাংলাদেশ। ওআইসি ও বাংলাদেশ, বাংলাদেশের সাথে ওআইসির যে অ্যাক্টিভিটি যেগুলি হয়েছে তার সংক্ষেপে এগুলোতে আসে। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রের সাথে বাংলাদেশের মুসলিম জনগণ অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। বাংলাদেশ 1974 সালে লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় শীর্ষ সম্মেলনে, যেটা হয়েছিল 22 থেকে 24 ফেব্রুয়ারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অংশগ্রহণ করে এবং 23 ফেব্রুয়ারি 1974 সালে বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে। সদস্যপদ লাভের পর হতে অদ্যাবধি বাংলাদেশ ওআইসির বিভিন্ন অঙ্গ সংগঠন ও কমিটিতে সক্রিয় ভূমিকা পালন করে চলছে। বর্তমানে বাংলাদেশ ওআইসির যে সমস্ত কমিটির সদস্য রয়েছে সেগুলি হচ্ছে: 14 সদস্য বিশিষ্ট আল-কুদস কমিটি, 3 সদস্য বিশিষ্ট তথ্য কমিটি, 13 সদস্য বিশিষ্ট তথ্য ও সাংস্কৃতিক কমিটি, 13 সদস্য বিশিষ্ট ইসলামিক সলিডারিটি ফান্ডের স্থায়ী কমিটি, ইসলামিক কাউন্সিল ফর সিভিল এভিয়েশন, ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থন দান সংক্রান্ত 8 সদস্য বিশিষ্ট কমিটি, ইরাক ইরান বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত 9 সদস্য বিশিষ্ট কমিটি, এগুলিতে বাংলাদেশ এই যাবৎকাল সদস্য ছিল এবং আছে। এছাড়া 1983 সালের 6 থেকে 10 ডিসেম্বর ঢাকায় ওআইসিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান প্রয়াত এইচ.এম. এরশাদ ওআইসিভুক্ত দেশগুলোর উন্নয়নের জন্য 11 দফা প্রস্তাব পেশ করেন। উল্লেখযোগ্য দফাগুলো ছিল: ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিভিন্ন মুসলিম রাষ্ট্রের মধ্যকার সমস্যার সমাধানে কনসিলিয়েশন কমিশন গঠন, ওআইসির একটি রাজনৈতিক স্ট্যান্ডিং কমিটি গঠন, মুসলিম দেশগুলোর মধ্যে একটি সাধারণ বাজার সৃষ্টি করা, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে আন্তঃরাষ্ট্রীয় বিনিয়োগ ব্যবস্থা গড়ে তোলা। এই সম্মেলনে মানবাধিকার ঢাকা ঘোষণা নামে একটি ঘোষণা প্রণয়ন করা হয়। 1983 সালে ওআইসির অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান আইসিটিভিটিআর বাংলাদেশের গাজীপুরে বুটবাজারে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স এবং কম্পিউটার প্রকৌশলের ক্ষেত্রে দক্ষ জনশক্তি ও প্রশিক্ষক সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়। এই প্রতিষ্ঠানটি বর্তমানে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অর্থাৎ আইইউটি নামে সমধিক পরিচিত। প্যালেস্টাইন প্রশ্নে বাংলাদেশের সমর্থন এবং ইসরায়েলি নীতি বিরোধিতার ফলে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়ে উঠেছে। প্যালেস্টাইনি নেতা ইয়াসির আরাফাত একাধিকবার বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশের জনগণের নিকট তার সংগ্রামী নেতৃত্বের ভাবমূর্তি গড়ে উঠেছে। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের তথা ওআইসিভুক্ত রাষ্ট্রগুলোর সম্পর্ক অত্যন্ত মধুর ও নিবিড়।
সৌদি আরব, ইরাক, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইরান সহ অনেক মুসলিম রাষ্ট্রই বাংলাদেশকে আর্থিকভাবে বহু সাহায্য ও সহযোগিতা প্রদান করে আসছে। বাংলাদেশের বহু পণ্য মুসলিম রাষ্ট্রগুলোতে রপ্তানি করা হচ্ছে। এছাড়াও তেল সমৃদ্ধ এসব দেশে উল্লেখযোগ্য হারে দক্ষ, অদক্ষ শ্রমিক এবং চাকরিজীবী, পেশাজীবী মানুষ প্রেরণ করে বাংলাদেশ প্রতি বছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে আসছে। বাংলাদেশের বৈদেশিক আয়ের একটা সিংহভাগে আসে ফরেন রেমিটেন্স থেকে। আর ফরেন রেমিটেন্সের উল্লেখযোগ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলি, যেগুলি সবগুলাই ওআইসির সদস্যভুক্ত রাষ্ট্র। এর ফলে একদিকে যেমন আমাদের দেশের বেকার সমস্যার সমাধান হচ্ছে, তেমনি প্রচুর পরিমাণ বৈদেশিক রেমিটেন্স আমরা পাচ্ছি। অতি সম্প্রতি অনেক ধনী মুসলিম দেশ বাংলাদেশে বিনিয়োগ করতেও উদ্যোগী হচ্ছে। অনেক মুসলিম দেশ বিভিন্ন ধরনের সেবাধর্মী প্রতিষ্ঠান গড়ে তুলতে সাহায্য সহযোগিতা করছে। বন্যা, সাইক্লোন, জলোচ্ছ্বাসের সময় ধনী মুসলিম দেশগুলো তাৎক্ষণিক সাহায্য সহযোগিতা প্রদান করছে। বাংলাদেশে প্রতি বছরই বন্যা, দুর্যোগ, খরা, মহামারী হয়। আমরা কম বেশি সবসময় এই ওআইসিভুক্ত দেশগুলো থেকে সাহায্য সহযোগিতা পেয়ে আসছে। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতিতে বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করার জন্য ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা এবং এই সংগঠনটিকে আরও শক্তিশালী করে গড়ে তোলা প্রয়োজন। এছাড়া ওআইসিভুক্ত দেশগুলোর অভিন্ন বাজার গঠন, অভিন্ন বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, মুসলিম দেশগুলির মধ্যে 5 ফুট ভিসা সহজ সরল করা এবং প্রয়োজনে একক মুদ্রাও চালু করা উচিত। আমরা আশা করি ওদের ভবিষ্যতে সেটাও হবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ এই ক্লাস তোমরা মনোযোগ সহকারে ফলো করার জন্য, অনুসরণ করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আরও ডিটেলস তোমরা ইনশাল্লাহ বইতে পাবে। এই সময়কালটা তোমরা গুরুত্বপূর্ণ সময় মনে করে কাজে লাগাবে, সময়টা বৃথা নষ্ট করবে না। কেননা এই যে কোনো সময় করোনা মহামারীর উন্নতি হতে পারে। উন্নতি হলে দেখা যাবে যে তোমাদের পরীক্ষার সময় চলে আসবে। সেই কারণে তোমাদের এই সময়কালটাকে তোমরা গুরুত্ব সহকারে নিয়ে তোমরা যাতে করে পরীক্ষা সময় চলে আসলে পরীক্ষাটা প্রপারলি দিতে পারো, পরীক্ষাটা যাতে তোমাদের ভালো হয়, সেই জন্য পরীক্ষার প্রস্তুতি তোমাদেরকে এই সময়কালটাতে ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। অর্থাৎ সহজ কথায় তোমরা এই সময়টা বৃথা নষ্ট করবে না। এটাই হচ্ছে মুখ্যম সময় তোমাদের পরবর্তী জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে। আর মনে করো না যে কি তোমাদের আগের বেশ পরীক্ষা না দিয়েই পার পেয়ে গেছে, তোমরা হয়তো পার হয়ে যেতে পারো। ওরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। যেভাবে আমাদের পরিস্থিতি উন্নতি হচ্ছে, আমরা আশা করছি অতি শীঘ্রই আমরা একটা ভালো পরিস্থিতির দিকে যাব। পরিস্থিতি উন্নতি ঘটবে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আবার খুলে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে গেলেই তোমাদের যথারীতি পরীক্ষা সামনে চলে আসবে। তখন যাতে দৌড়াদৌড়ি করতে না হয়, সেই কারণে এখনই মোক্ষম সময় নিজেদেরকে তৈরি করার, প্রস্তুত করা। ভালোভাবে এখনই যদি প্রস্তুত হও, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান যখনই খুলুক, যখনই পরীক্ষা আসুক, তোমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না, চিন্তা করতে হবে না। তাহলে আশা করি তোমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করবে, সেভাবে বাসায় বসে ভালোভাবে লেখাপড়া করবে। কেননা এই সময়কালে তোমাদের লেখাপড়া ছাড়া আর কী বা করার আছে। তো আশা করি তোমরা সেটাই করবে। এতক্ষণ ক্লাসের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকলের জন্য
শুভকামনা।